ওকে ওকে। সো আমরা কোন স্টেজে ছিলাম? স্টেজ নাম্বার 2। ফার্স্ট স্টেজে আমরা কি কমপ্লিট হ্যাঁ। করেছিলাম? ট্রান্সমিশন, কেরিয়ার, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেকেন্ড স্টেজে বলেছিলাম হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি, তাই তো? কমপ্লিট করেছিলাম। এন্ড নেক্সট স্টেজ হচ্ছে তোমার ইভেশন অফ লোকাল ইমিউন ডিফেন্স। তো ঢুকলো, ঢুকে ওর ফার্স্ট টার্গেট হচ্ছে তোমার ইমিউন সিস্টেমটাকে ক্যাপচারিং করা, ইমিউন সিস্টেমটাকে ওভারকাম করা, বিকজ এভরি হিউম্যান বিংস কন্টেন আ ইমিউন সিস্টেম, well developed, well mounted immune system. There are two types of immune system, primary and secondary. So primary active যে immune systemটা আছে সেটাকে ওভারকাম করার হচ্ছে মেইন টার্গেট, বিকজ ও হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে ওভারকাম করতে হবে, আদারওয়াইজ প্যারাসাইটটা কি হবে? কিল্ড হয়ে যাবে, নিউট্রালাইজড হয়ে যাবে। একই না? তো থার্ড স্টেপ কি আছে? ইভেশন ফ্রম ইমিউন রেসপন্স। So different microorganisms show different evasion strategy, and evasion strategy could be of summarize different types. That was strategy number one. Evasion strategy number one: elicit minimal response. Elicit minimal response. Elicit minimal response মানে some bacteria virus এই স্ট্র্যাটেজিটা নেয় টু ইভেট দা ইমিউন রেসপন্স। কি রকম হয়? জাস্ট ঢোকে, ঢুকে ল্যাটেন্ট স্টেজে থেকে যায়, ঢুকে ল্যাটেন্ট স্টেজে থেকে যায়। ল্যাটেন্ট স্টেজ মানে কি? হোয়াট ইজ ল্যাটেন্ট স্টেজ? আমরা একদম ইয়ে ডেফিনেশন গুলো পড়িয়ে দিয়েছিলাম সব। ল্যাটেন্ট স্টেজে রিমেইন থাকে, দ্যাট মিন্স হোয়াট ইজ ল্যাটেন্ট স্টেজ? বলো। ল্যাটেন্ট স্টেজ অফ ইনফেকশন মানে কি? মানে হাইড হয়ে আছে, তাই তো? অনেকদিন সার্ভাইভাল ক্যাপাসিটি রাখছে হাইড হয়ে। হ্যাঁ। So that strategy evolved by some bacteria viruses, that's called elicit minimal response। মানে বডিতে ঢুকলো, ঢুকে এগ্রেসিভ বিহেভিয়ার করবে না, ঢুকে চুপচাপ ওয়েট করবে, ওয়েট করবে ফর দা অ্যাকচুয়াল পিরিয়ড, যে পিরিয়ডেও স্ট্রাইক করতে পারে, যে পিরিয়ডেও ইনফেকশন কজ করার এবিলিটি পেতে পারে। তো আফটার এন্টার মানে আফটার পোর্টাল অফ এন্ট্রি, এন্ট্রি করার পর ওরা চুপচাপ একটু ওয়েট করবে। তো দ্যাটস কল এলিসিট মিনিমাল রেসপন্স। এক্সাম্পল দেখো, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচএসভি, এই স্ট্র্যাটেজিটাকে নেয়, মেনি অফ দেম নেয়। ওয়ান অফ দ্য এক্সাম্পল দিয়েছে এইচএসভি। সার্ভাইভ ইন হোস্ট for long period in latent stage, for long period in latent stage। চেক করো, হাইড হয়ে থেকে যাচ্ছে, ল্যাটেন্ট স্টেজে থেকে যাচ্ছে, এগ্রেসিভ বিহেভিয়ার করছে না, এক্সেসিভ অ্যামাউন্ট অফ তোমার গ্রো করছে না। দ্যাটস ওয়াই কি হচ্ছে? ইমিউন সিস্টেম ওকে রেকগনাইজ করতে পারবে না। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার? Evade হ্যাঁ স্যার। strategy number 2. Evade strategy number 2: evade effect of response. Evade effect of response. Second strategy, bacteria microbial. Evade effect of response. কি কি টাইপ অফ রেসপন্স হয় ইমিউন সিস্টেমে? প্রাইমারি যে রেসপন্সটা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। শুনেছি এই ওয়ার্ডটা? হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? কি জানো? one of the common response is the phagocytosis। কি করবে ব্যাকটেরিয়াল সেলকে বা মাইক্রোবিয়াল সেলকে? কি হবে ফ্যাগোসাইটোসিস প্রসেসে? কি হয়? মেরে ফেলবে। কিভাবে? এনগালফ করে, এনগালফ মানে ওকে পুরো ধরে ওকে ক্যাপচার করে, ক্যাপচার করে পুরো বডির মধ্যে ঢুকিয়ে নেয়, তারপরে ওকে ডাইজেস্ট করে দেয় ডিফারেন্ট এনজাইমস দিয়ে, ডিফারেন্ট অ্যাটাক শো করে ও ফিল করে দেয়। তো দ্যাট প্রসেস ইজ কল্ড phagocytosis process, which is done by our immune cell, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, এই ধরনের যে সেলগুলো প্রেজেন্ট থাকে ডব্লিউবিসির আন্ডারে, অল আর ক্যান পারফর্ম
ফ্যাগোসাইটোসিস প্রসেস। তো এখান থেকে তোমাকে যদি মানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রোবকে যদি সার্ভাইভ হতে হয় তাহলে কি করতে হবে লিখেছে, ইভেট এফেক্ট অফ রেসপন্স। তো রেসপন্সটাকে ইভেট করে যাবে, মানে কোনো না কোনো ভাবে ও এই রেসপন্সটাকে করতে দেবে না, ফ্যাগোসাইটোসিস কে অফ করে দেবে। কিভাবে করছে দেখো, মাইকোব্যাকটেরিয়া গুড এক্সাম্পল শো করে। মাইকোব্যাকটেরিয়া show this type of strategy. How they are survived, they remain unharmed in granulomas. চেক করো, মাইকোব্যাকটেরিয়াম সেকেন্ড স্ট্র্যাটেজিটাকে নেয় টু ইভেট দ্য ইমিউন রেসপন্স। দে আর প্রেজেন্ট ইন গ্র্যানুলোমা, গ্র্যানুলোমার মধ্যে ঢুকে থাকে। গ্র্যানুলোমা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া, তোমার আমাদের হিউম্যান সেল, হিউম্যান টিস্যু বলতে পারো গ্র্যানুলোমা। তো এরকম সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে যদি ঢুকে থাকে, অবভিয়াসলি ইমিউন সিস্টেম তো নিজের সেলকে কোনোদিন হার্ম করবে না। তো যদি নিজের সেল বা টিস্যুর মধ্যে হাইড করে থাকে তাহলে তোমার ফ্যাগোসাইটোসিস এফেক্ট কি হবে, ফ্যাগোসাইটোসিস এফেক্ট কি হবে নিজের টিস্যুর মধ্যে, মানে ওন টিস্যু, বডি হোস্ট টিস্যু আর সেলের মধ্যে যদি এন্টার করে যায়, ইমিউন সেল কি ওকে ডিস্ট্রয় করবে? আনসার ইজ নো, বিকজ ওই সেলটাকে যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে বডির ওন সেল ডিস্ট্রয় হয়ে যাবে, সো ইমিউন সিস্টেম কোনোভাবে ওকে অ্যাটাক করবে না। and by that way mycobacteria survive inside our body। দেখে নাও, আনহার্ম থাকে মানে কোনো রকম ক্ষতি হয় না, ইমিউন রেসপন্সে কিভাবে গ্র্যানুলোমার মধ্যে ঢুকে বসে থাকে। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 3, evasion strategy number 3, depress the host response, depress the host response। এই স্ট্র্যাটেজি হচ্ছে তোমার ইমিউন রেসপন্সটাকে কমিয়ে দাও, ডিপ্রেস করে দাও, ঠিক আছে? তাহলে ইমিউন অ্যাটাক কমে যাবে, ইমিউন অ্যাটাক কমে গেলে আরামসে সার্ভাইভ করতে পারবে। পয়েন্ট ক্লিয়ার? কি বলতে চাইছে, ডিপ্রেস দা হোস্ট রেসপন্স, মানে ইমিউন রেসপন্সকে এরা ডিপ্রেস করিয়ে দেবে। সো গুড এক্সাম্পল শো করে হচ্ছে এইচআইভি, গুড এক্সাম্পল শো করে এইচআইভি বাই ডেস্ট্রয়িং টি সেল, বাই ডেস্ট্রয়িং টি হেল্পার সেল। টি হেল্পার সেল যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে দুটো ইমিউনিটি যেটা আমাদের বডিতে অ্যাক্টিভলি কাজ করে, একটা নাম হচ্ছে হিউমোরাল ইমিউনিটি আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, দুটো আর্মই নষ্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? So TH cell play important role in response to the two types of immunity, humoral and cell mediated immunity, and both type of immunity কে destroy করে দিচ্ছে by removing the TH cell। HIV ঢুকে এই কাজটা করে, HIV ঢুকে TH সেল গুলোকে মেরে দেয়, আর TH সেল গুলো যদি মেরে দেয় মানে TH cell is the immune cell আমাদের, ও যদি ডিলিট হয়, কিল হয়ে যায়, তাহলে আমাদের ইমিউনিটি সাপ্রেস হয়ে যাবে, ডিপ্রেস হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? সেকেন্ড এক্সাম্পল এই স্ট্র্যাটেজির হচ্ছে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া প্যাথোজেন। ও ডিপ্রেস করাতে পারে ইমিউন সিস্টেমকে, ডিপ্রেস ইমিউন সিস্টেম। নেক্সট দেখো নাম্বার 4, স্ট্র্যাটেজি নাম্বার 4, ইভেশন স্ট্র্যাটেজি, অ্যান্টিজেনিক চেঞ্জ। অ্যান্টিজেনিক চেঞ্জ দেখো, ইভেশন স্ট্র্যাটেজি গুলো কি মাথায় ঢুকছে? এভরিওয়ান আনসার করবে তো বুঝতে পারছো কি বলতে চাইছি, কেন ইভেশন ইম্পর্টেন্ট। উইদাউট ইভেশন আমাদের ইমিউন সিস্টেম কিন্তু কিল করে দেবে, দ্যাটস ওয়াই ওরা ইভেট করার চেষ্টা করছে ইমিউন সিস্টেমটাকে, ঠিক আছে? তো ফোর্থ অপশন দেখো, অ্যান্টিজেনিক চেঞ্জ।
দেখো আমরা তো এইটুকু জানি ইমিউন সিস্টেমের প্রিভিয়াস ক্লাসে যা পড়েছি, এখনো তোমাদের ইমিউনোলজি আসেনি, বাট এইটুকু ক্লিয়ার একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির সাথে কানেকশন করে, এন্ড অ্যান্টিবডি কি হয় অ্যান্টিজেনকে কিল করে দেয়, নিউট্রালাইজ করে দেয়, এইটুকু তো বোঝো। হ্যাঁ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেনকে কিল করে দেবে, ডিস্ট্রয় করে দেবে এই অ্যান্টিবডিটা। এবার ধরো অ্যান্টিজেনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, নাও অ্যান্টিবডি বাইন্ড করতে পারবে? আর অ্যান্টিবডি আর বাইন্ড করতে পারবে? স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, অল্টার করে ফেলেছে। তা যদি ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়াল সেল এইটা করাতে পারে, অ্যান্টিজেনিক চেঞ্জ করাতে পারে, অ্যান্টিজেনিক চেঞ্জ করাতে পারে, অ্যান্টিজেনিক স্ট্রাকচার চেঞ্জ করাতে পারে, নাও অ্যান্টিবডি পুরোপুরি নিয়ে তোমার ইয়ে হয়ে যাবে, আর কাজ করতে পারবে না, ফাংশন লেস হয়ে যাবে। হবে কি হবে না বলো? তো এটাও কিছু ব্যাকটেরিয়া কিছু মাইক্রোবস এর স্ট্র্যাটেজি, অ্যান্টিজেনিক চেঞ্জ করে ইভেশন করানো, অ্যান্টিজেনিক চেঞ্জ করে ইমিউন সিস্টেমকে ইভেট করে দেওয়া। কিছু এক্সাম্পল দেখাচ্ছি, ভাইরাস করাতে পারে এই ধরনের চেঞ্জ, হ্যাভকলি করায় ভাইরাস, ব্যাকটেরিয়া করায়, ট্রাইপানোজোমা করায়, they change the টার্গেট অ্যান্টিজেন, মানে আমাদের ইমিউন সিস্টেম যেটাকে টার্গেট করে, অ্যান্টিবডি যেটাকে টার্গেট করে সেটাকে চেঞ্জ করে দেয়। টার্গেট অ্যান্টিজেন, so host response is ineffective. পয়েন্ট ক্লিয়ার? ভাইরাসের মধ্যে এক্সাম্পল থাকবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, খুব কমনলি এই জিনিসটা করায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে এক্সাম্পল থাকবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ব্যাকটেরিয়ার মধ্যে এক্সাম্পল থাকবে নিসেরিয়া গনোরি। এরা অ্যান্টিজেনিক চেঞ্জ করাতে পারে, আর ট্রাইপানোজোমা করা যেতে পারে, ঠিক আছে? তো এরা চেঞ্জ করায়, অ্যান্টিজেনিক চেঞ্জ যদি করে দেয়, ইমিউন সিস্টেমটা টোটালি ফাংশনলেস হয়ে যাচ্ছে। নাম্বার 5, another interesting event strategy. Number 5, rapid replication. Rapid replication. Rapid replication just opposite to the fast responsive. ফার্স্ট যে ইভেন্ট স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম, স্লো গ্রো করবে, ল্যাটেন্ট স্টেজে থেকে যাবে, আর এই স্টেজটা হচ্ছে জাস্ট অপোজিট। মানে এই এত হ্যাভক গ্রো করবে, আমাদের ইমিউন সিস্টেমটা কাজ করা ফাংশন করার আগে ইনফেকশন করিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ দ্যাটস কল র্যাপিড রেপ্লিকেশন। ঠিক আছে? কি হয়, ভাইরাস ব্যাকটেরিয়া কেস, ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এই স্ট্র্যাটেজি নিতে পারে, producing acute infection, before recovery and immunity. Before recovery and immunity. খেয়াল করে দেখো, ইমিউনিটি ডেভেলপ করার আগে, জেনারেট করে দিয়েছে হিউজ গ্রোথ, হিউজ রেপ্লিকেশন and infection. So these are some evade strategy of the microbes. Very important question এর জন্য, যে
কিছু এক্সাম্পল দেখাও যেখানে ব্যাকটেরিয়া বা মাইক্রোবস ইভেট করায়, ইমিউন সিস্টেমকে ইভেশন করায় এন্ড সাকসেসফুলি প্যাথোজেন মানে সাকসেসফুলি ইনফেকশনটাকে সেট করতে পারে। তো যারা ইভেট করতে পারবে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে, তারাই একমাত্র সাস্টেনেবল হবে ইন আওয়ার বডি এন্ড দে ক্যান গ্রো, কলোনাইজ এন্ড স্টার্ট টু ইনফেক্ট, start to cause disease, infection. Clear? হ্যাঁ। নেক্সট স্টেজ কি ছিল বলো? ইভেশন হলো, নেক্সট কি করবে? স্টেজ নাম্বার 3 4 4 হবে। স্টেজ নাম্বার 4, after evading the immune response, বলো adherence, adherence to the specific target tissue or cell এর মধ্যে গিয়ে বাইন্ড করবে, অ্যাটাচড হবে, তাই তো? তো ফোর্থ নাম্বার, adherence to the cell surface, adherence to cell surface, that means the attachment process. Important event for a pathogen, adherence process. Important event for the pathogen, because once the bacteria entered, if it could not attach or adhere to specific target tissue, surface, they will be swept away by our body fluid and mucus, by mucus and other body fluid. হবে কি হবে না? স্টেটমেন্ট চেক করো। যদি অ্যাডহিয়ার না করতে পারে, যদি অ্যাডহিয়ার না করতে পারে ব্যাকটেরিয়া সেলটা বা মাইক্রোবিয়াল সেলটা পার্টিকুলার পজিশনে পার্টিকুলার টার্গেট টিস্যু সারফেসে, তাহলে কি হবে? আমাদের বডিতে মিউকাস থাকে, আর মিউকাস কি করবে? ব্যাকটেরিয়াটাকে বা মাইক্রোবসটাকে ট্র্যাপ করে দেবে, মিউকাস ট্র্যাপ করে বডি থেকে রিলিজ করে দেবে। সোয়েপ্ট অ্যাওয়ে মানে হচ্ছে রিলিজ করে দেওয়া, বের করে দেওয়া, এক্সক্রিটরি সিস্টেম দিয়ে রিলিজ করিয়ে দেওয়া। তো এইটাই হবে যদি না তোমার অ্যাটাচমেন্টটা ঠিকঠাক হয়, অ্যাডহিয়ারেন্স প্রসেসটা ঠিকঠাক হয়। দ্যাটস ওয়াই ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট ফর আ প্যাথোজেন সাকসেসফুলি ইনফেকশন কজ করার জন্য ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ইট উইল বি সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য মিউকাস অ্যান্ড আদার ফ্লুইড সিস্টেম। ক্লিয়ার? তো অ্যাডহিয়ারেন্স এর জন্য ডিফারেন্ট ব্যাকটেরিয়াল স্পিসিস, ডিফারেন্ট মাইক্রোবিয়াল স্পিসিস ডিফারেন্ট স্ট্র্যাটেজি নেয়, ঠিক আছে? তো কিছু পয়েন্ট আমরা ডিসকাস করব। অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টরস, এর জন্য মাইক্রোবস এর কি আছে? অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টরস। Adherence factors. Some of the well-known adherence factors are number 1, Fimri. শুনেছো? হ্যাঁ হ্যাঁ। শুনেছো? কাদের থাকে, কোথায় থাকে ফিমব্রি? ফিমেলদের। কাদের? ফিমেল। ফিমেলদের ফিমব্রি কে করতে থাকছে? ব্যাকটেরিয়া থাকবে তো, মানে কোন মাইক্রোবস এর থাকে বলেছে? ফিমব্রি স্ট্রাকচার মনে আছে? ফিমব্রি, ফ্ল্যাজেলা আর পিলি, তিনটে হচ্ছে ছিল তোমার এক্সটার্নাল অ্যাপেন্ডেজেস, মরফোলজিতে পড়েছিল। তোমাদের মরফোলজি পার্টটা কি সেমিস্টার 1 এ ছিল না সেমিস্টার 2 এ ছিল? সেমিস্টার 2 এ। সেমিস্টার 2 এ। তারপর কি রিসেন্ট সিলেবাস চেঞ্জ হয়েছে? হ্যাঁ, তারপর চেঞ্জ হয়েছে।
ও অল্প জিজু। অর্ধ। আমার কাছে সেমিস্টার টু এর কিছু স্টুডেন্ট ঢুকেছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের। তো ওরা, আমি তো দেখলাম যে সিলেবাস তো মেনটেন করা আছে তোমার সেমিস্টার টু তে যা ছিল সিইউ তে তাই দেখছিলাম। বাট ওরা বললো যে স্যার সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন তোমার সেল অর্গানাইজেশন যে পার্টটা, মর্ফোলজি পার্টটা সেমিস্টার ওয়ানে ঢুকিয়ে দিয়েছে। আর স্টার্টিং করেছে ব্যাকটেরিওলজিক্যাল টেকনিক দিয়ে। জানি না কি হয় না, ওয়েস্ট ওটা বেঙ্গল আমাদের স্টেটে। সেমিস্টার টু এতেই ছিল, পুরো ব্যাকটেরিওলজি। হ্যাঁ, কিন্তু সেমিস্টার ওয়ানে ঢুকিয়ে দিয়েছে এখন। সেমিস্টার টু এর স্টার্টিং ইউনিট হচ্ছে এখন ব্যাকটেরিওলজিক্যাল টেকনিক্স, মানে ওই পিওর কালচারিং টেকনিক্স। যাই হোক, আমি তো দেখে অবাক হলাম যে আবার কবে চেঞ্জ হলো। যাই হোক, ফিমরি স্ট্রাকচার, ফিমরি স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিমরি স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়ার আউটার সারফেস। They help to attach bacteria to the other attach bacteria to the solid surface. Solid surface এর সাথে attachment এ important role play করে ফিমব্রি। Example, fimbric containing bacteria, good example C. albicans, used to attach epithelial cell. E. coli ও use করে fimbric structure for the attachment. Second, adherence factor, glycocalyx or capsule। শুনেছো ক্যাপসুল স্ট্রাকচার? হ্যাঁ। শুনেছো? এটাও আউটসাইডে প্রেজেন্ট থাকে। কার্বোহাইড্রেট রিচ স্ট্রাকচার, কার্বোহাইড্রেট রিচ স্ট্রাকচারের জন্য এটার একটা স্টিকিনেস আছে, ওই স্টিকিনেস দিয়ে আটকে যায় সারফেসে গিয়ে, একই না? So glycocalyx contain polysaccharide layer और कैप्सूल যেটাকে বলছে। Glycocalyx not only help in the attachment, মানে capsule also help in attachment, as well as it can function as antiphagocytic factor, antiphagocytic factor। মানে ফ্যাগোসাইটোসিস করতে দেয় না, তো ডুয়াল রোল ক্যাপসুলের। ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্টও করাচ্ছে, আবার ফ্যাগোসাইটোসিস থেকেও প্রোটেকশন দিচ্ছে। সো ওভারঅল ক্যাপসুল স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। এক্সাম্পল হচ্ছে নিসেরিয়া গনোরি, ইকোলাই uses capsule glycocalyx structure for attachment। ঠিক আছে। থার্ড, ফ্লাইং লেয়ার। এটাও শুনেছো, ক্যাপসুলের মতোই এটা পলিস্যাকারাইড হ্যাঁ। লেয়ার, বাট ক্যাপসুলটা একটু থিক হয়, স্লাইম লেয়ারটা একটু থিন হয়। ক্যাপসুলটা তোমার একটু তোমার টাফ স্ট্রাকচার, ইজিলি ওয়াশড আপ হয় না, বাট স্লাইম লেয়ারটা ইজিলি ওয়াশড আপ হয়ে যায়। বাট স্লাইম লেয়ার ফাংশনও সেম, অ্যাটাচমেন্টের রোল প্লে করছিল ব্যাকটেরিয়াম, প্রডিউস ব্যাকটেরিয়াল ফিল্ম।
যেটাকে কি বলে বায়োফিল্ম, মানে এগ্রিগেশন করতে হেল্প করে। প্লে রোল ইন অ্যাটাচমেন্ট। Slime layer, example Bacillus species. Number 4, টিকোইক অ্যাসিড। শুনেছো? হ্যাঁ। শুনেছো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেন সেল সারফেসে সেল ওয়াল স্ট্রাকচারে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টিকোইক অ্যাসিড। গ্রাম পজিটিভের, গ্রাম নেগেটিভের হচ্ছে তোমার এলপিএস। So টিকোইক অ্যাসিড is the signature compound for the gram positive bacteria. Present in cell wall, and it could be also act as a adhesion factor. Number 5, LPS, outer membrane, or LPS, এটা গ্রাম নেগেটিভে প্রেজেন্ট থাকে সেল ওয়াল স্ট্রাকচারে। It could be also act as an adherence factor. Present in gram negative bacteria, cell wall. Number 6, some adhesion proteins could be synthesized and act as an adhesion factor. Adhesion proteins, help in the colonization process. And adhesion proteins produced by good example Streptococcus pyogenes. Example S. pyogenes produce adhesion protein F and M. Adhesion protein F and M. So এই প্রোটিন গুলো কি করে ডাইরেক্টলি অ্যাডহেশন করতে অ্যাটাচমেন্ট করতে রোল প্লে করে। এরকম নিশেরিয়া গনোরিরও আছে ওপিএ, ওপিএ প্রোটিন। contain OPA protein. OPA প্রোটিনের ফুল ফর্ম হচ্ছে ওপাসিটি অ্যাসোসিয়েটেড প্রোটিন। ইকোলাই এরও আছে কার্লি প্রোটিন, ইকোলাই সিজেল্লা। CURLI, কার্লি প্রোটিন। So adhesion করার জন্য some adhesion factors are produces. Some adhesion factors গুলোর এক্সাম্পল আমরা দেখালাম। Some adhesion factors it could be তোমার ফিমরি হতে পারে, আউটার স্ট্রাকচারে গ্লাইকোক্যালিস ক্যাপসুল হতে পারে, স্লাইম লেয়ার হতে পারে, সাম অ্যাডিশন প্রোটিন থাকতে পারে, এলপিএস টিকোইক অ্যাসিড হতে পারে। বলো। হ্যাঁ স্যার বুঝেছি।
নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ অ্যাডিশন ডান, কলোনাইজেশন ডান, নেক্সট স্টেপ growth and colonization. গ্রোথ এন্ড কলোনাইজেশন। অলরেডি অ্যাটাচ হয়ে গেছে, অ্যাডারেন্স হয়ে গেছে, প্রপার এরিয়া পেয়ে গেছে, প্রপার নিউট্রিয়েন্ট এখন আপটেক করা শুরু করে দিয়েছে তোমার সারফেস থেকে হোস্টেল। আর এরপরে কাজ কি? কলোনাইজ। অনেকটা ওরা কাজ এগিয়ে গেছে, মানে প্যাথোজেনের স্টেপে অনেকটা এগিয়ে গেছে। এখন কাজ হচ্ছে গ্রো করা, গ্রো করে কলোনাইজ করা টিস্যু সারফেসে। গ্রোথ অ্যান্ড কলোনাইজেশন। So after attachment, they started to grow. They started to multiply. After attachment, they start to growth and reproduction. তার মানে নাম্বার বাড়াচ্ছে, produce huge quantity of their number or increase the number. Some bacteria are able to grow and multiply within various cells of the tissue. So based on that, কোথায় মাল্টিপ্লিকেশন হচ্ছে, we can classify the bacteria into two groups. One is called facultative intracellular pathogen. And second one, obligate intracellular pathogen. দুটো ওয়ার্ডের মিনিংটা আমাকে বোঝাতে পারবে? ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডটা আগেও অনেকবার পেয়েছো। ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যাথোজেন আর অবলিগেট ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। প্রেফিক্সের ওয়ার্ড দেখে আনসার করার ট্রাই করো। অব্লিগেট মানে যে কোনো সিচুয়েশনে একই থাকবে, আর ফ্যাকাল্টেটিভ মানে সিচুয়েশন ওয়াইজ নিজেকে চেঞ্জ করবে। ঠিক মিনিংটা এলো না, আর কেউ অ্যাড করবে কিছু? মানে আমরা তো অবলিগেট এরোব, অবলিগেট এনরোব শুনে এসেছি। তো অবলিগেট এরোব, অবলিগেট এনরোবের মিনিং কি ছিল? অবলিগেট এনরোব মানে কি ছিল? অব্লিগেট এনরোব মানে যে কখনোই অক্সিজেন ইউজ করবে না। করবে না, তার মানে অবলিগেট ওয়ার্ডটার মানে কি, মিনিংটা কি বুঝবে এর থেকে? হোয়াট ইজ অবলিগেট মিনিং? অবলিগেট মিনিং কি, মানে ওর 100% ওই রিকোয়ারমেন্টটা লাগবে, আদারওয়াইজ গ্রোই করবে না। কি বুঝলাম, বোঝা গেল? অবলিগেট মানে হচ্ছে ওই রিকোয়ারমেন্টটা 100% নিডেড। যদি 1% এদিক ওদিক হয়, ও গ্রো করা বন্ধ করে দেবে। তাহলে আমি যখন বলছি অবলিগেট এনারোব, তার মানে আনসারটা কি হবে? ওর 100% অ্যানারোবিক সিচুয়েশন লাগবে, আদারওয়াইজ ও গ্রো করা বন্ধ করে দেবে। আর যদি বলি আমি অবলিগেট এরোব, তার মানে ওর 100% এরোবিক সিচুয়েশন লাগবে ফর দেয়ার গ্রোথ। কি বললাম বুঝতে পারছো? এবার বলো অবলিগেট ইন্ট্রাসেলুলার প্যাথোজেন মানে কি বুঝবো?
অবলিগেট সেলের ইন্ট্রাসেলুলার মধ্যে বল। গ্রো করে। তার মানে ও যদি সেল না পায়, ইনসাইড সেলের মধ্যে না ঢুকতে পারে, ও কি গ্রো করবে? বন্ধ করে দেবে গ্রো না। করা। তাহলে ক্লিয়ার এখানে মেনশন আছে যে কোথায় গ্রো করছে ব্যাকটেরিয়াল সেলস। এর বেসিসে আমরা দুটো টাইপ করেছি, একটা হচ্ছে অবলিগেট ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার মানে কি? ইন্ট্রা মানে হচ্ছে ভেতরে, সেলের ভেতরে। তো যারা সেলের ভেতরে ঢুকে গ্রো করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন্স। অ্যান্ড এরা কোনোদিনই সেলের বাইরে আসবে না, কারণ এরা সেলের বাইরে গ্রো করার এবিলিটি নেই। কি বললাম বুঝলে? এরা only grow করবে inside the cell. So clearly আমি মেনশন করব this type of pathogens only grow inside the cell, not outside. যদি আউটসাইডে আসে এরা গ্রো বন্ধ করে দেয়, বিকজ এটা অবলিগেট টাইপ। আচ্ছা, এই টাইপটা ছিল হচ্ছে ফ্যাকাল্টেটিভ টাইপ, ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। তাহলে এরা কি? এরা ফ্যাকাল্টেটিভ মানে কি? যারা দুটো কন্ডিশনে সার্ভাইভ করার এবিলিটি থাকে, মানে এরা ইন্ট্রাসেলুলারও সার্ভাইভ সেলের করতে পারে, বাইরেও পারবে বাইরেও পারবে। আর সেলের মধ্যেও পারবে। কারেক্ট। সো ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যাথোজেন মানে দে ক্যান গ্রো ইন বোথ সিচুয়েশন। তো যাই হোক, ব্যাকটেরিয়া সেল যে কোনো সিচুয়েশনে বেসড অন দ্য টাইপ অফ মাইক্রোবস এরা গ্রো করবে, গ্রো করে আলটিমেটলি কি হবে? কলোনাইজড হবে। ওই ব্যাকটেরিয়াল সেল বা টিস্যু মানে হোস্টের সেল আর টিস্যুর মধ্যে কলোনাইজেশন করবে, মানে নাম্বার ইনক্রিজ করবে। নাম্বার ইনক্রিজ করার পর এদের নেক্সট টাস্ক কি বলো? ডিজিজ বা ইনফেকশনটাকে সেট করানো, হ্যাঁ কি না? কারণ গ্রো করছে, নাম্বার ইনক্রিজ হয়ে গেছে হ্যাঁ। নাম্বারে। তার মানে নেক্সট স্টেজ কি হবে এদের? নেক্সট স্টেজ হবে তোমার এদের ম্যানিফেস্টেশন অফ ডিজিজ। নেক্সট স্টেজ ম্যানিফেস্টেশন অফ ডিজিজ। Microbes can manifest disease into three different ways. Three main mechanisms. Number one, invasion of the tissue. Followed by inflammation. Number two, by toxin production. And number three, by immunopathogenesis. দেখো, সো ডিজিজ বা ইনফেকশন সেট করবে কোন মাইক্রোবস ইদার অফ দ্য থ্রি মেকানিজম দিয়ে, যে কোনো একটা রূপ নিতে পারে, এনি অফ দ্য ওয়ান রুট আউট অফ থ্রি। ফার্স্টে এরা যেটা করতে পারে, টিস্যুর মধ্যে ঢুকে যেতে পারে। ইনভেশন মানে হচ্ছে ঢুকে যাওয়া, ইনভেশন অফ দ্য টিস্যু। এন্ড যখন ইনভেশন টিস্যুতে হবে, টিস্যু কি করবে? রেসপন্স করবে। এন্ড কি রেসপন্স করবে? ইনফ্লামেশন হয়ে যাবে, টিস্যুটায় হবে ইনফ্লামেশন। এন্ড ইনফ্লামেশন মানে তোমার সাইন সিমটম এগুলো আসা শুরু হয়ে যাবে। সেকেন্ড কি করতে পারে? মাইক্রোবসটা টক্সিন প্রডিউস করতে পারে, যে টক্সিনটা আলটিমেটলি গিয়ে কোনো সেল বা কোনো টিস্যুকে ড্যামেজ করবে বা কোনো অর্গানকে ড্যামেজ করবে। সেকেন্ড ওয়ে, সেকেন্ড রুট। থার্ড রুট হচ্ছে তোমার ইমিউনোপ্যাথোজেনেসিস করা, মানে ও কিছু করছে না, ওর প্রেজেন্সে থাকার জন্য ইমিউন রেসপন্সটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। এন্ড দ্যাট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স
কজ আলটিমেটলি এফেক্ট অন দ্য বডি হোস্ট সেল, মানে নর্মাল সেলকে কিল করে দিচ্ছে। ও থাকার জন্য এমন একটা রেসপন্স করাচ্ছে, ইমিউন রেসপন্সটা এত ইনক্রিজ হচ্ছে বা সামহাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যে রেসপন্সটা গিয়ে আদার সেলকে মানে নর্মাল হোস্ট সেলকে টিস্যুকে গিয়ে ড্যামেজ করে দিচ্ছে। তিনটে মেকানিজমের রুটটা কি বোঝা গেল? ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো, যদিও একটা ওভারঅল আইডিয়া দিলাম। স্যার ইমিউনোপ্যাথোজেনেসিস আরেকবার বলুন। হ্যাঁ, ইমিউনোপ্যাথোজেনিস মানে কোনো ব্যাকটেরিয়া ঢুকলো, কলোনাইজ করলো, গ্রো করলো, ঠিক আছে। ও কিন্তু কোন রকম কোন তোমার ওর কাছে কোনো টক্সিনও নেই, কোনো লিদাল কোনো অপশনও নেই। ও আছে, প্রেজেন্ট আছে বডিতে। ও থাকার জন্য আমাদের ইমিউন সেলগুলো ওর কাছে আসবে এন্ড কিল করার চেষ্টা করবে। হ্যাঁ, তো যখনই কিল করার চেষ্টা করবে ইমিউন রেসপন্সটা হবে, বাট ও থাকার জন্য ইমিউন রেসপন্সটা ইদার প্রচুর অ্যামাউন্টে বেড়ে যাবে, হ্যাভক ইনক্রিজ করবে, নর্মালের থেকে অনেক বেশি ইনক্রিজ করে যাবে। আর ওই যদি অ্যামাউন্টটা বেড়ে যায় না, ইনক্রিজ হয়ে যায় অ্যামাউন্টটা, সেটা কিন্তু আমাদের সেলের জন্য বা আমাদের বডির অর্গানে বা টিস্যুর জন্য কিন্তু হার্মফুল, বিকজ ওই হ্যাভক রেসপন্সটা আমাদের নর্মাল সেলের উপর গিয়ে এফেক্ট করতে পারে, আর নর্মাল সেল টিস্যুগুলো ড্যামেজ হতে পারে। এর নাম হচ্ছে ইমিউনোপ্যাথোজেনেসিস, মানে ও নিজে কিছু করছে না, ও থাকার জন্য প্রবলেম আসছে, মানে বডিতে প্রেজেন্ট থাকার জন্য প্রবলেমটা আসছে। তিনটে ওয়ে দেখে নাও, আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে করতে যাব। শুরু করি। ফার্স্ট অপশন, মেজর ব্যাকটেরিয়াল মানে মেজর মাইক্রোবস এই স্ট্র্যাটেজিটাকে নেয়। রুট নাম্বার ওয়ান, ইনভেশন করে দেয়, মানে টিস্যু সার্ফেসের উপর গ্রো করতে করতে ইনভেশন করা শুরু করে দেয়, টিস্যুর মধ্যে ঢোকা শুরু করে দেয়, এন্ড টিস্যুটা আস্তে আস্তে কি হয়, ড্যামেজ হতে শুরু করে দেয়, এন্ড ইনফ্লামেশন স্টার্ট হয়। তো ক্লিয়ার মেনশন আছে, ইনভেশন অফ দ্য টিস্যু ফলোড বাই ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? এই ওয়ার্ডটার মিনিং যদি জানো তাহলে তোমার আনসার ক্লিয়ার হয়ে যায়। হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশন মানে বডিতে কোন রকম তোমার ডেঞ্জার সিগন্যাল, কোনো কিছু ঢুকেছে, এটা রেসপন্স করা হচ্ছে তোমার ইনফ্লামেশন। সিগন্যাল দেওয়া, ডেঞ্জার সিগন্যাল দেওয়া, দ্যাটস কল ইনফ্লামেশন। এবার এই সিগন্যালটা যদি ইনক্রিজ করে যায়, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বেড়ে যায়, তখন কি হবে, বডিতে টিস্যু সেল এক্সেট্রা ড্যামেজ হতে শুরু করে দেয়, অ্যান্ড ইট কুড বি লিদাল, ইট কুড বি লিদাল আপ টু ডেথ অব্দি নিয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? সো ইনফ্লামেশনের কমন সিমটম কি? হ্যাঁ। ইনফ্লামেশনের কমন সিমটম হচ্ছে তোমার ফিভার, ঠিক আছে, জ্বর আসবে, ইনফ্লামেশন হচ্ছে মানে। ইনফ্লামেশনের কমন সিমটম কি? পেন, ব্যথা হবে, ঠিক আছে। ইনফ্লামেশনের কমন সিমটম কি? তোমার ওই জায়গাটা আস্তে আস্তে তোমার ওয়ার্কিং কন্ডিশন থেকে আস্তে আস্তে ওয়ার্কিং কন্ডিশন আর থাকবে না, মানে তোমার নামনেস হয়ে যাবে, মানে কাজ করবে না। বুঝতে পারলে? সো ইনফ্লামেশন, দিস আর দ্য কমন সিমটমস। তো বডিতে ইনফ্লামেশন হচ্ছে কিনা বুঝবো কি করে? কমন সিমটম হচ্ছে ফিভার আছে কিনা, পেন আছে কিনা, কোনো জায়গায় নামনেস আছে কিনা, এক্সেট্রা দেখো, ঠিক আছে। ওই জায়গাটা সোয়েলিংও হতে পারে, সোয়েলিংও হয়, তখন ইনফ্লামেশন হয়। বুঝতে পারলে কি বলতে চাইছি? তো এটা হওয়া শুরু হয়ে যায় যখন ওরা ইনভেট করা শুরু করে দেয় হ্যাঁ। টিস্যুর মধ্যে, ইনফ্লামেশন স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এবার ইনফ্লামেশন খুব নমিনাল লেভেলে থাকলে ইট ইজ গুড, বাট এটা যদি এক্সেসিভ হয়ে যায়, দ্যাট ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। তোমরা যে ইয়েটা নাও, তো তোমার প্যারাসিটামল সবাই খাও, যে কোনো সিচুয়েশনে জ্বর আসলে ব্যথা হলে খাও তো প্যারাসিটামল, ক্যালপল যে মেডিসিনটা নাও 500 বা 650 নাও, ওটা কাজ কি? ওই মেডিসিনটার ফাংশন কি? একবার সার্চ করে দেখো তো ওটার ফাংশনটা কি, কেন ক্যালপলটা নিচ্ছ, মানে প্যারাসিটামলটা নিচ্ছ। প্যারাসিটামলের কাজই হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ওর ফাংশনটা কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে বডির ইনফ্ল্যামেশন যেটা হিউজ কোয়ান্টিটিতে বেড়ে গেছে সেটাকে সাপ্রেস করা। তো যখনই তোমার ফিভার আসছে তখন তোমাকে বলছে ডক্টর, বা তুমি নিজেও জানো যে ক্যালপল 650 খেতে হয়, মানে প্যারাসিটামল 650 নিতে হয়। এটা মানে এটা কি? এটার মানে হচ্ছে আমার ফিভারটাকে রিডিউস করাতে হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি শো করাতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ। So invasion of tissue followed by inflammation, it is the major route for many bacteria, many microbes. So টিস্যুতে ইনভেশন কি এমনি এমনি হয়ে যাবে, না কোনো স্ট্র্যাটেজি লাগবে? বলো। ইনভেশন করার জন্য, টিস্যুর মধ্যে ঢোকার জন্য এমনি এমনি বডি সেল পারমিট করে যাবে যে ঢুকে যাও টিস্যুর মধ্যে? অবভিয়াসলি না। তার মানে প্যাথোজেন এই জায়গায় গিয়ে কিছু স্ট্র্যাটেজি নেবে যেখানে ও ইনভেট করতে পারে, ঠিক আছে। তো স্ট্র্যাটেজি অফ ইনভেশন,
স্ট্র্যাটেজি অফ ইনভেশন। কি করতে পারে এরা? নাম্বার ওয়ান, এনজাইম তৈরি করতে পারে, কিছু এনজাইম ইনভলভ হয় ইনভেশন প্রসেসে। এনজাইম প্রোডাকশন করা শুরু করে দেয় মাইক্রোবস গুলো, যেগুলো হচ্ছে তোমার ইনভেশন করাবে টিস্যুর মধ্যে। খুব কমন নোন এক্সাম্পল, নাম্বার ওয়ান এনজাইম হায়ালুরোনিডেজ। সেকেন্ড এনজাইম কোয়াগুলেজ। থার্ড এনজাইম স্টেপটোকাইনেজ। Fourth enzyme IgA1 protease। দেখো, strategy to invasion, tissue invasion। hyaluronidase enzyme কি করে? hyaluronidase enzyme তার সাথে কম্বিনেশনে রিলিজ করে হচ্ছে কোলাজিনেজ। এই দুটো এনজাইম কি করে হচ্ছে তোমার ডিগ্রেড করে দেয় টিস্যু ম্যাটেরিয়ালসকে। ডিগ্রেড টিস্যু ম্যাটেরিয়ালস। তাহলে কি হবে? ঢুকতে সুবিধা হবে কিনা ইনভেট করতে? হাইলুরোনিডেজ তোমার কোলাজিনেজ এরা টিস্যু ম্যাটেরিয়াল গুলোকে ডাইজেস্ট করে দেয়, টিস্যুকে লুজ করে দেয়, তাহলে ইনভেট করা ইজি হবে। আনসার করবে? হ্যাঁ। তো এই জিনিসটা করাই হচ্ছে তোমার এক্সাম্পল তো সব নোটসে দেওয়া থাকবে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স করায় হাইলুরোনিডেজ কোয়াগুলেজ তৈরি করে। কোয়াগুলেজ কোয়াগুলেজ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরাস তৈরি করে, স্ট্যাফ অরাস। কোয়াগুলেজ হচ্ছে কোয়াগুলেট করায়, প্লাজমাকে কোয়াগুলেট করায়। থার্ড হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ, প্রডিউস করে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। dissolve coagulate plasma and help in spreading। Number 4 enzyme IgA1 protease inactivate primary antibody IgA। IgA1 হচ্ছে তোমার একটা অ্যান্টিবডি টাইপ, IgA ইনঅ্যাক্টিভেট করে দেয়। যদি অ্যান্টিবডিটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, টিস্যু মধ্যে মানে ইনসার্ট হওয়া বা ইনভেশন করা ইজি হয়ে যাবে, কারণ টিস্যু সারফেস থেকে এই অ্যান্টিবডিটা রিলিজ হয়, আর এই অ্যান্টিবডিটা ডিফারেন্ট মাইক্রোবস কে নিউট্রালাইজ করে দেয়। তো এটাকে যদি আটকে দাও তাহলেও আরামসে ঢুকতে পারবে। এই আইজিএ কে বলা হয় হচ্ছে সিক্রেটারি অ্যান্টিবডি, সিক্রিট করতে পারে টিস্যু থেকে। বলো। হ্যাঁ, বুঝেছি। তো ইভেশন, সরি ইভেশন না, এটা আছে ইনভেশন। ইনভেশন অফ দ্য টিস্যু কিভাবে হলো? বাই মিনস অফ এনজাইম দিয়ে। ইনভেশনের জন্য আর কি করতে পারে? ইনভেশনের জন্য ব্যাকটেরিয়া সেল বায়োফিল্ম তৈরি করতে পারে। বায়োফিল্ম কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রসেস ফর ইনভেশন অফ দি প্যাথোজেন। বায়োফিল্ম কি বলেছিলাম? এগ্রিগেশন, এগ্রিগেশন অফ ব্যাকটেরিয়া। By interacting with different species।
ওকে, নেক্সট হচ্ছে ইনভেশন স্ট্র্যাটেজি অ্যান্টি ফ্যাগোসাইটিক ফ্যাক্টর জেনারেশন। অ্যান্টি ফ্যাগোসাইটিক ফ্যাক্টরস, কারণ টিস্যুর মধ্যে এবিলিটি আছে, টিস্যু সেলগুলোর মধ্যে এবিলিটি আছে ফ্যাগোসাইটোসিস করানো, ঠিক আছে। আর টিস্যুর মধ্যে যে পার্টিকুলার সেলটা কাজ করে তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। মোনোসাইট কাজ করে হচ্ছে ব্লাডে, আর টিস্যুতে কাজ করে হচ্ছে ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজ প্রেজেন্ট থাকে হচ্ছে টিস্যুর মধ্যে, যখনই ঢুকতে চাইবে মাইক্রোবসটা ও কিন্তু এনগালফ করে কিল করে দেওয়ার এবিলিটি রাখে টিস্যুর মধ্যে প্রেজেন্ট থাকা ম্যাক্রোফেজ। তাহলে ওকে কি তৈরি করতে হবে? অ্যান্টি ফ্যাগোসাইটিক ফ্যাক্টর, যেটা ইভেট করে দেবে ফ্যাগোসাইটোসিস প্রসেস ইন দ্য টিস্যু, ঠিক আছে। সো ইভেট বাই সেভারেল অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর করাতে পারে, ক্যাপসুল করাতে পারে, সারফেস অ্যান্টিজেন করাতে পারে। সারফেস অ্যান্টিজেন যেমন এক্সাম্পল দিচ্ছি, সারফেস অ্যান্টিজেন ভিআই অ্যান্টিজেন অফ ভিআই অ্যান্টিজেন অ্যান্টিফ্যাগোসাইটিক হিসাবে কাজ করে সালমোনেলা টাইফি। VI antigen Salmonella typhi act as a anti-phagocytic factors. তাহলে ইনভেশনের স্ট্র্যাটেজি চেক করে নাও। ইনভেশনের স্ট্র্যাটেজি ডাইরেক্ট এনজাইম প্রডিউস করে করতে পারে, যেটা আমি কিছু এক্সাম্পল দিয়েছি, বায়োফিল্ম তৈরি করে করতে পারে, আর টিস্যুর মধ্যে যে ফ্যাগোসাইটিক করার এবিলিটি সেটাকে নষ্ট করেও করতে পারে। ফার্স্ট রুট ক্লিয়ার? হ্যাঁ। তাহলে যদি ইনভেট করে গেল তার ফলে কি হবে? ফলোড বাই ইনফ্লামেশন। যখন এগুলো দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে ও ইনভেট করলো, প্যাথোজেনটা ঢুকলো, ইনফ্লামেশন স্টার্ট হয়ে যাবে বডিতে। কমন সিমটম কি বললাম ইনফ্লামেশনের? পেন, কমন সিমটম হচ্ছে সোয়েলিং, কমন সিমটম হচ্ছে ফিভার। এগুলো বডিতে স্টার্ট হবে। ঠিক আছে। আর যদি আরো ইনফ্লামেশন বাড়তে থাকে তাহলে ড্যামেজ টু দ্য টিস্যু, অর্গান ড্যামেজ করা স্টার্ট করে দেবে। ফার্স্ট রুট ডান। সেকেন্ড রুটে কি বলেছিলাম? ব্যাকটেরিয়া নিজে কিছু করছে না, টক্সিন তৈরি করছে, টক্সিন তৈরি করে ছেড়ে দিচ্ছে, আর টক্সিনটা গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, একই না? তো রুট নাম্বার টু by means of toxin production. By means of toxin production. Okay, bacteria can produce two types of toxin, exotoxin and endotoxin. এই দুটোর মধ্যে কমনলি ডিফারেন্স দেয় এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন। আগে ওয়ার্ডটা ক্লিয়ার করে নাও, এক্সো আর এন্ডো। এক্সো মানে কি? টক্সিনটা বাইরে রিলিজ হবে, বুঝতে পারছো? আর এন্ডো মানে কি? বডি মানে ব্যাকটেরিয়া সেলের সাথে কানেক্টেড আছে, দ্যাট পার্ট অ্যাজ আ টক্সিন। টক্সিনটা রিলিজ হয়নি, টক্সিনটা কানেক্টেড টু দ্য বডি পার্ট, দ্যাট টাইম ইজ কল্ড এন্ডোটক্সিন। বলো, পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এন্ডোটক্সিন আর এক্সোটক্সিন কে আমরা ডিফারেন্সিয়েট করাবো সাম প্রপার্টির উপর বেস করে। ট্রাই টু আনসার কি হতে পারে।
প্রপার্টি নাম্বার 1, নেচার অফ সিক্রিশন, যেটার উপর ক্লাসিফিকেশন আমরা করেছি। নেচার অফ সিক্রিশন, এক্সোটক্সিন কি সিক্রিট করতে পারবে? এক্সোটক্সিন সিক্রিট হতে পারবে, বাইরে বেরোবে তো এক্সোটা, হ্যাঁ। তাহলে কি হবে? ইয়েস হবে, ইয়েস সিক্রিটেড আউটসাইড। Endotoxin not secreted outside, it is present or located inside the body. Number 2, nature, মানে কি দিয়ে তৈরি? এক্সোটক্সিনটা মোস্ট অফ দ্য টাইম প্রোটিন এর নেচার হয়, আর এন্ডোটক্সিন হচ্ছে তোমার এলপিএস, মানে এলপিএস একটা যে তোমার এন্ডোটক্সিন, সো এলপিএস লাইকোপলিস্যাকারাইডস, নেচারটা হবে লাইকোপলিস্যাকারাইডস, লিপিড এন্ড পলিস্যাকারাইডের কম্বিনেশন। এই এলপিএস টা কোথায় থাকে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল স্ট্রাকচারে এলপিএস বা আউটার মেমব্রেন পড়ে এসছো সেল অর্গানাইজেশনে। ওই এলপিএস এর যখন তুমি ফাংশন করেছিলে তখন দেখেছিলে ইট অ্যাক্ট অ্যাজ এ এন্ডোটক্সিন। এই যে এন্ডোটক্সিন, টক্সিন বিহেভিয়ার শো করতে পারে এলপিএস। নাম্বার 3, লোকেশন অফ জিন, মানে কোথা থেকে তৈরি হচ্ছে। এন্ডোটক্সিন, সরি ফার্স্টে হচ্ছে এক্সো আছে। এক্সোটক্সিন ক্যান বি প্রডিউস ফ্রম প্লাজমিড, প্লাজমিড থেকে বেশিরভাগ তৈরি হয় এই টক্সিন জিনগুলো, আর ব্যাকটেরিওফেজ থেকেও তৈরি হতে পারে। ইন্টারেস্টিংলি, when bacteriophage is attacked to the bacterial cell, these bacterial cells now much more virulent, এটা হয়ে যায়। কি বললাম বুঝলে? নরমাল ব্যাকটেরিয়াটা কোনো প্রবলেম ক্রিয়েট না করে না, বাট ব্যাকটেরিয়ার মধ্যে যখন ব্যাকটেরিওফেজটা ঢোকে, ওই ব্যাকটেরিওফেজটার জন্য ব্যাকটেরিয়াটা ভিরুলেন্স ক্যাপাসিটি পেয়ে যায়। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। তো এরকম কিছু ব্যাপার আছে। ইয়েস আছে, এটা হচ্ছে ডিপথেরিয়া ডিজিজে যে ব্যাকটেরিয়াটা কাজ করে, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এই ব্যাকটেরিয়াটা নরমালি কোনো রকম টক্সিন জিন নেই, বাট এই ব্যাকটেরিয়াটার মধ্যে যদি কোনো ব্যাকটেরিওফেজ ঢুকে থাকে, ওই ব্যাকটেরিওফেজটা টক্সিন জিন প্রোভাইড করে ব্যাকটেরিয়াকে, এন্ড ব্যাকটেরিয়া দেন ভিরুলেন্সি পেয়ে যায়। সো দ্যাটস ওয়াই লিখেছি লোকেশন অফ জিন, প্লাজমিড থেকেও আসতে পারে, ব্যাকটেরিওফেজ যখন ইনফেকশন করে ব্যাকটেরিয়ার মধ্যে তখনও কিন্তু আসতে পারে, আর এন্ডোটক্সিন টোটালি ক্রোমোজোমাল। নাম্বার 4, ফেটাল ডোজ। ফেটাল ডোজ, এক্সোটক্সিন হচ্ছে সব থেকে হাইয়েস্ট ফেটালিটি শো করে, তো হাই সরি ফেটাল ডোজ হচ্ছে তোমার এক্সোর জন্য হচ্ছে লো হবে, কারণ লো কনসেন্ট্রেশনে ফেটালিটি শো করে দেয়, আর এন্ডোটক্সিনের রিকোয়ারমেন্ট বেশি লাগবে, হাই কনসেন্ট্রেশনে থাকলে দেন এটা প্রবলেম ক্রিয়েট হয়। ফেটাল ডোজ। নেক্সট হচ্ছে তোমার হিট স্টেবিলিটি। হিট স্টেবিলিটি, হিট স্টেবিলিটি, এক্সোটক্সিন যেহেতু প্রোটিন, এর হিট স্টেবিলিটি নেই, মানে লো। প্রোটিন তো ডিন্যাচুর হয়ে যাবে, বাট এটা যেহেতু লাইকোপলিস্যাকারাইড, এর প্রবলেম হয় না, হাই হিটেও প্রবলেম হয় না, হিট স্টেবল এলপিএস। নাম্বার 6, অ্যান্টিজেনিসিটি, মানে অ্যান্টিজেনিক অ্যাক্টিভিটি। এক্সোটক্সিনের হাই, এলপিএস এর লো, মানে এন্ডোটক্সিনের লো। পুয়ার অ্যান্টিজেনিক বিহেভিয়ার, ঠিক আছে, তাহলে এখানে তোমার অ্যান্টিবডি অ্যাট্রাক্ট করবেই না, বাট এখানে কিন্তু অ্যান্টিবডি অ্যাট্রাক্ট হতে পারে এক্সোটক্সিনের এগেইনস্টে। লাস্ট, ভ্যাকসিনেশন পসিবিলিটি। এক্সোটক্সিনের জন্য পসিবল,
কারণ এটা প্রোটিন নেচার, অ্যান্টিজেনিসিটি আছে, তো এটার জন্য ভ্যাকসিনেশন পসিবল। বাট এন্ডোটক্সিনের জন্য নট এফেক্টিভ। দেখে নাও এন্ডো এক্সোর মধ্যে ডিফারেন্স, টক্সিন দিয়ে যেটা করাচ্ছে ব্যাকটেরিয়া প্রবলেম। বলবে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ বুঝেছি। এই ইউনিটের লাস্টে একটা জায়গায় লেখা আছে, দেখবে একবার এখনই চেক করে দেখো তো আছে কি আছে না। এটা সিইউতে তো আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমি কনফিউজ, মাঝে মাঝে এরা চেঞ্জ করে। যে এলপিএস এর প্যাথোফিজিওলজি লেখা আছে কিনা দেখো। প্যাথোফিজিওলজিক্যাল এফেক্ট অফ এলপিএস হ্যাঁ লেখা আছে। লেখা আছে। তার মানে হচ্ছে এলপিএস এর মেকানিজমটা আমাদের পড়তে হবে। How LPS act as a endotoxin and what create the problem? What are the problem produced by created by the LPS? তো এটা আমাদের পড়তে হবে, যার নাম হচ্ছে প্যাথোফিজিওলজি। ঠিক আছে, মানে কিভাবে কাজ করছে এলপিএস, প্যাথোফিজিওলজি মানে কি কি সিমটম ডেভেলপ করতে পারে। তো এটা একদম লাস্ট টপিকে লিখে রেখেছে। এটা মনে হয় না কমপ্লিট করবো আজকে, কারণ এটা একটু ডিসকাস করতে টাইম লাগবে। এটা নেক্সট ক্লাসে ধরবো, ধরে আমরা ইউনিট 2 তে চলে যাব। তো আজকে আমরা পুরো ব্যাপারটা কমপ্লিট করবো, স্টেপ গুলো। সো টক্সিন প্রোডাকশন এ রুট ডান, ম্যানিফেস্টেশন অফ ডিজিজ। থার্ড রুট যেটা বলছিলাম, ইমিউনোপ্যাথোলজি। ইমিউনোপ্যাথোলজি এখানে আমি যেটা বলছিলাম, ফার্স্ট যেটা রুট, ইনভেট করে যাওয়ার ক্যাপাসিটি এর নেই। সেকেন্ড হচ্ছে টক্সিন প্রোডাকশনের ক্যাপাসিটি এর নেই। তাহলে এর কিভাবে করাচ্ছে? ইমিউনোপ্যাথোলজি। তো ইমিউনোপ্যাথোলজি ব্যাপারটা কি? দে ক্রিয়েট প্রবলেম not by toxin production, not by invasion, but their presence create problem. How? Because their presence actually contribute inappropriate immune response. ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স। ভালো করে ওয়ার্ডটা দেখো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যেটা হওয়া উচিত সেখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট ইমিউন সিস্টেম বিহেভিয়ার মানে কি? পার্টিকুলার টার্গেটে কাজ করবে, টার্গেটকে এলিমিনেট করবে, হ্যাঁ কি না? বাট যখনই হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তখন কি হচ্ছে? টার্গেটকে মিস করছে, নর্মাল সেলকে ড্যামেজ করে দিচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এ না টক্সিন তৈরি করে, না ইনভেট করে, জাস্ট প্রেজেন্স থাকে। এন্ড প্রেজেন্স থাকার জন্য ইমিউন রেসপন্সটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট তৈরি হয়। এন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স ক্যান ড্যামেজ বডিজ ওন সেল। ঠিক আছে, কি হবে এর জন্য? ড্যামেজ বডিজ ওন সেল by the immune response that is generated. পয়েন্ট দেখো,
ক্লিয়ার করো। হ্যাঁ স্যার বুঝেছি। একটা ক্লাসিক এক্সাম্পল দেব, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। ইন্টারেস্টিং এক্সাম্পল অলসো। এটাকে বলা হচ্ছে ক্রস রিঅ্যাক্টিভিটি। এর নাম হচ্ছে ক্রস রিঅ্যাক্টিভিটি শো করে, শোন বাই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এই ব্যাকটেরিয়াটা তোমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের লিস্টে আছে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ক্রস রিঅ্যাক্টিভিটি শো করে, মানে কি দেখো ও না কোনো টক্সিন তৈরি করেছে না কোনো ইনভাইট করেছে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেসের আউটার সারফেসে একটা প্রোটিন থাকে, আউটার সারফেস কন্টেন প্রোটিন, যার নাম হচ্ছে এম প্রোটিন, কন্টেন এম প্রোটিন। ঠিক আছে, ভালো কথা। তো সারফেসে থাকে হচ্ছে এম প্রোটিন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সে। যখনই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স আমাদের বডিতে ঢুকলো, আমাদের বডি সিস্টেম ওকে রেকগনাইজ করার চেষ্টা করবে, ওর এগেইনস্টে ইমিউন সিস্টেম তৈরি করার চেষ্টা করবে, হ্যাঁ কি না? করবে তো। তাহলে মেন আমাদের ইমিউন সিস্টেমটা টার্গেট করে হচ্ছে এই এম প্রোটিনটাকে রেকগনাইজ করার চেষ্টা করে, এন্ড এম প্রোটিনটাকে রেকগনাইজ চেষ্টা করে ওর এগেইনস্টে তৈরি করে কি অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি গুলো কার এগেইনস্টে তৈরি হয়েছে? এম প্রোটিনের এগেইনস্টে, একে নিউট্রালাইজ করার জন্য। কেসটা বুঝতে পারছো? বাট দিস এম প্রোটিন অলসো ফাউন্ড ইন আওয়ার হার্ট সেল। কোথায় থাকে এম প্রোটিনটা? এই এম প্রোটিনটা কোথায় থাকে? আমাদের বডি হার্ট সেলে প্রেজেন্ট থাকে। যেটা ওর কাছে আছে, দ্যাট প্রোটিন ইজ সেম অ্যাজ ইট ইজ প্রেজেন্ট থাকে আমার হার্ট সেলে। এবার ভাবো কি হবে। Heart cell contain this M protein which is present outer surface of the bacteria. কি হবে বলো? এই অ্যান্টিবডি গুলো হার্ট সেলে গিয়ে এফেক্ট করে দেবে না? ওখানেও তো বাইন্ড করে যাবে, ওকে তো নিউট্রালাইজ করার ট্রাই করছে, খুব ভালো কথা। This antibody also gain entry to the heart cell and bind to the M protein of the normal heart cell and kill. হার্ট সেল গুলোকে মানে এম প্রোটিন গুলোকে তোমার নিউট্রালাইজ করে দিল হার্ট সেলে, এন্ড হার্টের ইনঅ্যাক্টিভেশন স্টার্ট হয়ে যাবে, এন্ড স্টার্ট হবে একটা ডিজিজ যার নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মানে হার্ট অ্যাটাকের চান্স মাল্টিপল টাইম বেড়ে যাবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। বলো এই ডিজিজটা তৈরি হলো না ও কোনো টক্সিন তৈরি করেছে না কোনো ইনভেশন করেছে। ডিজিজটা কিভাবে তৈরি হলো? ক্রস রিঅ্যাক্টিভিটি। এর নাম হচ্ছে কি লিখেছেন? ক্রস রিঅ্যাক্টিভিটি। মানে এই অ্যান্টিবডিটা দু জায়গায় গিয়ে বাইন্ড করে যাচ্ছে। ওয়ান তো বাইন্ড করছে সারফেসে ব্যাকটেরিয়া, বাট দিস প্রোটিন যেটাকে টার্গেট করেছিল, দিস প্রোটিন আমাদের নর্মাল সেল বা নর্মাল টিস্যুর মধ্যে প্রেজেন্ট আছে, তো ওখানে গিয়ে বাইন্ড করে গিয়ে ওই সেলটা বা টিস্যুটাকে ড্যামেজ করে দিচ্ছে। সো দ্যাট কল ইমিউনোপ্যাথোলজি। এবার বুঝতে পেরেছো যে কোশ্চেন করছিলে পায়েল বলে নাকি? কে করছিল? পায়েল করছিল। ইমিউনোপ্যাথোলজি। হ্যাঁ হ্যাঁ। তো ম্যানিফেস্টেশন অফ ডিজিজ ডান। নেক্সট স্টেজ কি আছে? ইদার হোস্টটা রিকভারি হবে অর হোস্টটার ডেথ হবে। সোজা কথা, মানে আরো প্রোগ্রেশন হবে ইনফেকশনটা। লাস্ট স্টেপে এটাই বলা আছে, ইদার এই সিমটম গুলো ডেভেলপ যখন করেছে, আমাদের ইমিউন সিস্টেম একদম মানে সব জায়গা থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে এন্ড ট্রাই করবে আমাদের নিউট্রালাইজ করে দেওয়ার, সমস্ত প্যাথোজেন গুলোকে আস্তে 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 ক্লিয়ার করে দেওয়ার। যদি এটা হয় তাহলে হোস্টটা রিকভারি প্রসেসে যাবে। আর যদি না করতে পারে, আমাদের ইমিউন সিস্টেমটা টোটালি উইক হয়ে যায়, দেন আরো প্রোগ্রেশন হওয়া শুরু হয়ে যাবে ইনফেকশন, মানে একটা অর্গান টু আনাদার অর্গান, আনাদার অর্গান টু আনাদার অর্গান, তো অর্গান ড্যামেজ ইন্টেন্সিফাই হবে এন্ড আলটিমেটলি হোস্টটার ডেথ হওয়ার চান্স আছে। তো নেক্সট স্টেপ নিয়ে আর ডিসকাস করলাম না, লাস্ট স্টেপ
of the pathogenesis is the either এটা recover হবে host recovery or progression of the infection. বলো তাহলে বাকি রইল হচ্ছে এলটিএস এর প্যাথোফিজিওলজি। ঠিক আছে, তাহলে এই ইউনিটটা কমপ্লিট। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা একটা ক্লাস এখনো বাকি রয়েছে, আমি পড়াতে পারলাম না এই উইকে, কালকে তো তোমাদের ক্লাসই আছে, তো এই উইকে ক্লাস দিতে পারলাম না, নেক্সট উইকে যদি দিই তাহলে তো এই বাকিটা কমপ্লিট করবোই আর ইউনিট 2 এ ঢুকে যাবো।